সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি একটা ফ্লোচার্ট কি বা পরীক্ষায় কী ধরনের কোশ্চেন থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে টোটালি আমাদের মূলত আলোচনা থাকবে। তো আমরা যদি দেখি যে বিভিন্ন বোর্ডগুলোতে যদি আমরা পর্যালোচনা করে যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে, যে এখানে দেখো একটা অ্যালগোরিদম আছে, এখান থেকে বলছে একটা প্রবাহ চিত্র করো। প্রবাহ চিত্র আর ফ্লোচার্ট, মানে প্রবাহ চিত্র হচ্ছে বাংলা শব্দ আর ফ্লোচার্ট হচ্ছে ইংলিশ শব্দ। এখানে যারা আমাদের নতুন বিজ্ঞানের আছে তাদের এই ধরনের প্রবলেম হতে পারে, এই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তারপর দেখো এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, তারপর এখান থেকে সি প্রোগ্রাম করতে বলা হচ্ছে। তার মানে কি এখানে একটা সিরিজ আছে, যদি কখনো কখনো চেয়ে থাকে। আবার দেখো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে সি প্রোগ্রাম, তারপর এখান থেকে বলা হচ্ছে একটা ফ্লোচার্ট আঁকার জন্য। তাহলে এই ধরনের একটা প্রোগ্রাম থেকে যায়, তার মধ্যে কি তোমাকে একটা ফ্লোচার্ট দিতে হয়। তো মজার বিষয় হচ্ছে কি সি প্রোগ্রামের সবচেয়ে ভালো কি তোমাকে একটা প্রোগ্রামটা দেওয়া থাকে, সূত্রগুলো দেওয়া থাকে, তুমি জাস্ট সূত্রগুলো সেট আপ করতে বসা দিতে পারলে তোমার একবারে ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তো সো দ্যাট অ্যাকচুয়ালি আজকে আমরা টোটালি এটা প্রোগ্রামকে কতটা ইজিতে এটা ফ্লোচার্ট করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকে মনে করি এটি হজপলক, বুঝি না। তা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামটা সবচেয়ে সহজ, কম সময়ের ভিতরে ভালো অ্যান্সার করা যায়। এখানে দেখো দুইটা ডিম্বাকার চিহ্ন, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে অ্যান্ড। অর্থাৎ স্টার আর অ্যান্ড দুটো একই চিহ্ন দিয়ে সাধারণত আমরা কোনো প্রোগ্রাম শুরু এবং কোনো প্রোগ্রামের শেষটাকে বুঝাতে থাকি। তারপর দেখো এই সামান্তরিক চিহ্নটা দিয়ে আমরা প্রোগ্রামকে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে এই সিম্বলটা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রবাহ চিত্র করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে প্রসেসিং করার ক্ষেত্রে, যখন এটা প্রক্রিয়াকরণ করে যেটা ওই ক্ষেত্রে তখন এই আয়তকার চিহ্নটা ব্যবহার করা হয়। পরীক্ষায় মাঝে মাঝে করা আসে যে আয়তকার চিহ্নটা বা প্রক্রিয়াকরণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, তখন আমরা বলবো কি আয়তকার। ঠিক আছে, এটা প্রায় সময় এমসিকিউতে কোশ্চেনটা থেকে যায়। এই জন্য আমি তোমাদেরকে বলছি, অ্যাকচুয়ালি আমাদের যারা বিগিনার হয়তো বা তাদের এই ধরনের একটা প্রবলেম হতে পারে যে অ্যাকচুয়ালি এগুলো কী কাজে ব্যবহার করা হয়। এখন ধরো তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা সি প্রোগ্রামের ফ্লোচার্ট বলা হয়েছে, তখন আমরা কি করব, স্টার্ট তো আমরা লিখলাম, প্রোগ্রাম শুরু করি, তারপরে আমরা ইনপুট হিসেবে এ বি সি তিনটি সংখ্যা, এই প্রসেসরের এখানে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আমরা এই যে এ প্লাস বি প্লাস সিটা কোথায় থাকবে, সাম মধ্যে থাকবে। তাই এই ধরনের আমরা ভেরিয়েবলগুলো সাধারণত ওই সামের মধ্যে সেটা রাখতে পারি। তারপর আউটপুট হিসেবে আমরা কি সামটাকে ব্যবহার করা হয়। তাহলে এই ধরনের করার ক্ষেত্রে একটা প্রোগ্রামটা কিভাবে হবে, একটা ফ্লোচার্টকে চিত্রের মাধ্যমে সাধারণত কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে এই সিম্বলগুলো ছাড়াও আরও কিছু সিম্বল ব্যবহার করা হয়, এটা হচ্ছে রম্বস চিহ্নটা। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত কোনো কন্ডিশন অথবা বিভিন্ন প্রোগ্রাম করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চিহ্নটা আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এখানে দেখো এটা দেওয়া আছে যে আই লেস দেন ইকুয়াল টু এন, অর্থাৎ আইটা যদি এন এর চাইতে ছোট হয় তাহলে এই প্রোগ্রামটা ইয়েস, ঠিক আছে, সেক্ষেত্রে ইয়েস হয়ে এদিক দিয়ে যাবে, অথবা ছোটো চাইতে বড় হয়ে যেতে পারে, তখন এদিক দিয়ে আসবে। ঠিক আছে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাধারণত এই রম্বস চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি। তারপর আমরা আরেকটা চিহ্ন ব্যবহার করে থাকি, এটা হচ্ছে কানেক্টর। অর্থাৎ যদি এদিক হয় এদিক দিয়ে আসলো ইয়েস, আর নো হলে নো, তখন এটা কানেক্টর হয়ে এন্ডিং হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হবে। আরেকটা চিহ্নটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই ধরনের আমরা দিক নির্দেশনার জন্য এই ধরনের একটা প্রতীক আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, যেমন স্টার্টের পরে প্রোগ্রামটা এদিকে যাবে এই প্রতীকটা, তারপরে এদিকে যাবে একটার নিচে একটা স্টেপের জন্য, তখন এই ধরনের প্রতীক ব্যবহার করি। আবার যদি ইয়েস হয় এই ধরনের প্রতীক ব্যবহার করি। সাধারণত এই চিহ্নগুলো দিয়ে আমাদের এসএসসি বইতে এটা শেষ করা হয়। এছাড়া আরও অনেক ধরনের প্রতীক আছে, তো সো দ্যাট এই প্রতীকগুলো তোমাদের মনে রাখলে হলো। এখন অ্যাকচুয়ালি এগুলো কী, আমরা যারা একদম নতুন বিগিনার হয়তো বা তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এটা কি। এটা একটা সি প্রোগ্রাম, তারপরে আমরা অ্যালগোরিদম দেখলাম যে এখানে বাংলাতে লেখা যাচ্ছে, তারপর আমরা এখানে ফ্লোচার্টটা দেখলাম। দেখো এটা একটা হচ্ছে
সেলসিয়াস ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের একটা ফ্লোচার্ট, এটা 5 সময় পরীক্ষায় আসে। তাহলে ইনপুট স্টার্ট শুরু করেছে এন্ড স্টপ শেষ করেছি আমরা, তারপর ইনপুট হিসেবে আমরা সি নিয়েছি, তারপর আমরা সূত্রটা দিয়েছি, সূত্রটা নিয়ে আমরা কথা বললে অনেক সময় লাগবে। আমরা অ্যাকচুয়ালি ফ্লোচার্টে কোথায় কত সহজে মার্কস তোলা যায় এই বিষয়ে কথা বলবো, কারণ এটা আমাদের হয়তো অ্যালগোরিদমে থেকে যাচ্ছে বা সি প্রোগ্রামে থেকে যাচ্ছে, তখন আমরা এখানে বসাই দিচ্ছি। এটা হচ্ছে এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট, আর এটা হচ্ছে হাইট নির্ণয়ের একটা সূত্র। তাহলে সেক্ষেত্রে আমরা তখন এই ধরনের সূত্রটা ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এগুলো কীভাবে করা হয় এইটা নিয়ে হচ্ছে মূলত আমাদের বিষয়। অর্থাৎ তুমি যদি পুরো বই থেকে 3টা প্রবাহ চিত্র যদি তুমি আত্মস্থ করতে পারো অথবা মনে রাখতে পারো, তাহলে তোমার পৃথিবীর যে কোনো ধরনের ফ্লোচার্ট তুমি করতে পারবে। আশা করা যায় 70% ফ্লোচার্ট তুমি করতে পারবে। তাহলে এই পুরো বই থেকে আমি 3টা সেটআপে ভাগ করেছি। অর্থাৎ তুমি যদি এই 3টা প্রোগ্রাম করতে পারো, তাহলে যে কোনো ধরনের ফ্লোচার্ট তুমি অ্যান্সার করতে পারবে, পরীক্ষায় যাই আসুক না কেন তুমি দিতে পারবে। এখন দেখো আমরা যদি এই যে একটা ফ্লোচার্ট, প্রথম যে আমাদের ফ্লোচার্টটা আছে, এই ফ্লোচার্টটা দেখি। এখানে বলা হচ্ছে সংখ্যার যোগফল, গড়, বর্গ, ত্রিভুজ, বৃত্ত, ফারেনহাইট, সেলসিয়াস। আমি যদি এই ধরনের একটা প্রোগ্রাম করতে চাই, সেক্ষেত্রে আমার কি ধরনের ফ্লোচার্টটা করব? তখন আমরা এই ফ্লোচার্টটা ব্যবহার করব। আমি বলেছিলাম পুরো বইতে আমি 3টা ফ্লোচার্ট তোমাকে বুঝাবো, তাহলে তুমি যে কোনো ধরনের ফ্লোচার্ট করতে পারবে। এখন ধরো ত্রিভুজের ক্ষেত্রফল আসলো, তখন আমি এই সেটআপটা দিতে পারবো। আমাকে বলা হচ্ছে সংখ্যার যোগফল, তখন আমি দিতে পারছি। আমাকে বলা হচ্ছে সেলসিয়াস অথবা ফারেনহাইট নির্ণয়ের সূত্র, তখন আমি এই ধরনের দিতে পারছি, তাই না? স্টার্ট করলাম, ইনপুট হিসেবে সি নিলাম, যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইট, তারপরে আমরা সি নিলাম, তারপর আমরা কি করলাম, সূত্রটা বসালাম, তারপর printf দিয়ে তারপর শেষ করলাম। আর যদি বলা হচ্ছে যে তোমাকে সেলসিয়াস নির্ণয় করার জন্য, তখন আমরা কি করব, এটা তো ফারেনহাইট নির্ণয় করলো, তখন আমরা এখানে এফ দিব আর এখানে সি, আর এখানে এসে আমরা কি করব, সেলসিয়াসের সূত্রটা দিয়ে দিলে আমার প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। আমি অনায়াসে এটা মার্কস তুলবে। এই যে তোমার প্রক্রিয়াকরণের হিসাব, এগুলো আমরা বুঝতে পারবো, আমাদের তখন অন্য কোনো প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হয় না। এখন যদি বলা হয় 3টি সংখ্যার যোগফল, তখন আমরা কি করলাম, ইনপুটটাকে, ইনপুটের সির জায়গাতে আমরা এ বি সি 3টে সংখ্যা নিয়ে নিলাম। তারপর আমরা একটা, যেহেতু এটা রাখবো, সেটা কি সাম বা এস দিয়ে এ প্লাস বি প্লাস সি দিয়ে বসাই দিলাম। তারপর printf, এখানে যে সিটা আমরা চাইলে তো এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? আমরা যদি একটু ব্যাকে যাই দেখি, দেখো এফটা আমার এখানে যে এফটা আছে, তখন আমি সেটা কি করেছি, এফটাকে আমি printf এফ, এই এফটাকে এখানে বসে দিয়েছি। তো সো দ্যাট এই যে সিটাকে আমি এখানে বসে দিব, যেহেতু সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তখন আমি সামটাকে এখানে বসে দিব অথবা এসটাকে এখানে জিটে ব্যবহার করে, তবে স্টপ প্রোগ্রাম শেষ। তাহলে আমার এই জায়গাটা থেকে এই জায়গা থেকে একটু পরিবর্তন করলে আমি টোটাল সেটআপটা দিয়ে যাচ্ছি, তাই না? তাই আমি ফার্স্টে বলেছিলাম যে আমাদের এই সূত্রটা হয়তো বা আমাদের কিছুটা মুখস্থ রাখতে হবে, অথবা আমরা সেটা অ্যালগোরিদমে পেয়ে যাব, অথবা সেটা আমরা সি প্রোগ্রামে পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমি এই ধরনের একটা প্রোগ্রাম তৈরি করার জন্য, এই যে 5টা স্টেপে একটা প্রোগ্রাম শেষ করার জন্য, আমাদেরকে সাধারণত এই ধরনের প্রোগ্রামের জন্য আমরা সংখ্যার যোগফল, গড়, বর্গ, ত্রিভুজ, ফারেনহাইট, এগুলো যদি তোমাকে করতে বলে, তখন আমরা এই স্টেপগুলো করব। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যদি কখনো কোনো কিছুর মান দেওয়া হয়, যেমন a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 6, তখন আমরা সাধারণত ওই মানগুলো বসে দিব, ঠিক আছে? তখন আমরা আর a b c না দিয়ে ওই মানটা বসে দিয়েও সাধারণত কি করা হয়, এটা প্রোগ্রাম করা হয়। এখন দ্বিতীয়টা গেলে তুমি তাহলে প্রথমটার সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা চলে আসবে। স্যার এতক্ষণ যে কথাগুলো বলেছে, ও আচ্ছা, তার মানে উনি 3টে সেটআপটা কেন করেছি সেটা তুমি বুঝতে পারবে। এখন দেখো এই যে আমাদের ইয়েটা, তৃতীয়টা নাম্বারটা, এটা হচ্ছে কন্ডিশন স্টেটমেন্ট, ইফ অল এলস। এটার মানে কি, লিফ ইয়ার, এর মানে কি, ধরো এখন 2020 সাল, তাহলে 2020 সাল কি লিফ ইয়ার নাকি লিফ ইয়ার না? হতে পারে, না হতে পারে। 2021 সাল লিফ ইয়ার হতে পারে, না হতে পারে। এখন এখানে কি হতে পারে, না হতে পারে?
এই ধরনের কিছু আছে, সংখ্যার যোগফল হতে পারে না হতে, এই ধরনের কিছু চেয়েছে, ওদের যোগফল নির্ণয় করো, গড় নির্ণয় করো, তো ওই সংখ্যাটা। কিন্তু এখানে বলা হচ্ছে যে না, কন্ডিশন আছে, বড় ছোট হয়, বড় হবে সংখ্যাটা, না বড় ছোট হবে, নেগেটিভ হবে না পজিটিভ হবে, জোড় হবে বা বিজোড় হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রে সেটা একটু আছে ডিপলি। তারপর আমরা খুব সহজে ইজিতে যাচ্ছি। তাহলে লিফ ইয়ার, তাহলে এগুলো হচ্ছে কি একটা কোন ইয়ে থেকে যায় যে ইয়েস অথবা নো, তাই এই ধরনের একটা কন্ডিশন থেকে যায়। এই ধরনের কন্ডিশন থাকার জন্য তখন আমাকে এই ধরনের সেট আপে দিলে চলবে না, তখন আমাকে আলাদা সেট আপ দিতে হবে। এই জন্য দেখো লিফ ইয়ার 2021 সালটা কি লিফ ইয়ার কি না সেটা আমরা করার জন্য এই ধরনের প্রোগ্রামটা আমরা কি করব, ব্যবহার করব। তখন তো আমার এই যে ফার্স্টে যে প্রোগ্রামটা সেটা ব্যবহার করলে হচ্ছে না, তার মানে কি আমাকে তখন এই প্রোগ্রামটার সেট আপটা বুঝতে হবে, সেট আপটা দিতে হবে। তাহলে লিফ ইয়ার দেখুন স্টার্ট আমি এখানে শুরু করেছিলাম একই, দেখো এটা একটু গোল, এটা একটু যাই হোক, কিন্তু এটা বৃত্তাকার, ঠিক আছে এখানে এটা, আর এটা হচ্ছে এখানে শেষ করার জন্য। তারপর আমার এটা হচ্ছে আমরা বলেছিলাম সমান্তরিকের চিহ্নটা, এটা হচ্ছে কি ইনপুট এবং আউটপুটের জন্য। এখানে আমার আউটপুট জন্য এখন ইনপুট, তাহলে ইনপুট হিসেবে আমরা কি নিচ্ছি, ইয়ার 2021টাকে নিচ্ছি। তারপর আমরা আউটপুটটাকে এখানে এসে দেখো, আর নতুন যে আর একটা সিম্বলের কথা বলেছিলাম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই রম্বস চিহ্নটা ব্যবহার করা হয়। 2021 লিফ ইয়ার কিনা এটাকে কি করা হচ্ছে, 4 দিয়ে ভাগ করা হচ্ছে, 4 দিয়ে ভাগ করা হচ্ছে। এখানে ভাগ বলতে সাধারণত মডিউলার্স ভাগটা বোঝা হচ্ছে, ভাগশেষটাকে নির্ণয় করবে। অর্থাৎ 2021কে 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য হয়ে যায়, ভাগশেষ যদি শূন্য, তাহলে লিফ ইয়ার, তাহলে ইয়েস হইয়া লিফ ইয়ার। আর যদি ভাগশেষ যদি কিছু থেকে যায় তাহলে তো নট লিফ ইয়ার। অর্থাৎ তুমি একটা প্রোগ্রামটা তো আর 2021-এর জন্য করবে না, এটা 2022, 23, 24, 25, 26 এইভাবে হাজার হাজার বছরের জন্য প্রোগ্রামটা হবে। অর্থাৎ যেই সালটা থেকে তুমি আমরা আইডেন্টিফাই করব সেটা যদি লিফ ইয়ার হয় তো সে দেখাবে ইয়েস লিফ ইয়ার হয়ে, এদিক দিয়ে হয়ে প্রিন্ট হয়ে যাবে, এখানে এন্ড হয়ে যাবে প্রোগ্রামটা। আর যদি নট লিফ ইয়ার তখন সে নট দেখায় এখানে প্রোগ্রামটা শেষ করে দেবে কম্পাইলার, ঠিক আছে। তাহলে এই ধরনের কন্ডিশন স্টেটমেন্টের জন্য আমরা সাধারণত এই ধরনের ফ্লোচার্ট ব্যবহার করি। আবার এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি একটু স্মরণ করে দিচ্ছি, আমরা সাধারণত একটা লিফ ইয়ার ব্যবহার করার জন্য 3টে সূত্র ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই জন্য আমার কাছে আমি মনে করি যে একটা দিলেও হয়, তুমি চাইলে আরও 2টা সূত্র আছে ওটাও অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া সাধারণত আমরা যদি মনে করো শুধুমাত্র তো লিফ ইয়ার না, এটাকে যদি মনে জোড় বিজোড় করার জন্য করতে হয় তখন তোমার এখানে কিছু পরিবর্তন করতে হবে। তখন আমরা ইনপুট হিসেবে কি নিচ্ছি, এ নিচ্ছি। তাহলে একে যদি আবার মডিউলাস করা হয় 2 দিয়ে, তখন আর 2 দিয়ে মডিউলাস করার পর যদি 0 হয় তাহলে সেটা জোড়, আর যদি 2 দিয়ে মডিউলাস করার পর বাক্সের যদি তোমার কিছু থেকে যায় তাহলে সেটা নয়। তাহলে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সাধারণত তখন একটু সেট আপ করতে হবে, ঠিক আছে। এটা আমি বলছিলাম, তখন আমরা এই চিহ্নগুলো সাধারণত কী করব, ফ্লোচার্টটা ব্যবহার করব। তারপর দেখো আমাদের যদি মনে করো এই প্রোগ্রামটা ফাইল সময় আসে যে 3টি সংখ্যা, 2টি সংখ্যা, 4টি সংখ্যা, যাই হোক 3টি সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, 3টি সংখ্যা যোগফল নির্ণয়ের বা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অথবা ছোট সংখ্যা নির্ণয়ের এক ধরনের প্রোগ্রামগুলো তখন কি আছে, চলে আসে। তাহলে এ বি সি সে মান নিই, এ কি বড় বি এর চাইতে যে বড় সংখ্যা নির্ণয় করে, হ্যাঁ, তাহলে এদিক দিয়ে প্রিন্ট হবে। তারপর যেহেতু সি আছে, এ কি সি এর চাইতে বড়, হ্যাঁ, তাহলে এদিক দিয়ে হয়ে এ বড় সংখ্যা, তাহলে এদিক দিয়ে হয়ে সে কি হয়ে যাচ্ছে, প্রোগ্রামটা শেষ করে। আর যদি না এর চাইতে বি বড়, তখন কি হয়ে যাচ্ছে, এটা না হয়ে যাচ্ছে, তাহলে বি প্রিন্ট হচ্ছে। বি কি সি এর চাইতে বড়, হ্যাঁ বিটা বড়, তখন বি প্রিন্ট হয়ে কানেক্টেড হয়ে সে প্রোগ্রামটা শেষ করে। আর যদি বড় কথা না বি সি এর চাইতে সিটা বড় হতে পারে, তখন সি এর দিক দিয়ে হয়ে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে দেখো 2-একটা বিষয় একটু পরিবর্তন করে নিতে হবে। তার মানে কি তোমার ব্রেন তখন যদি বলা হয় 2টি সংখ্যার যোগফল নির্ণয় করো, ঠিক আছে, যোগফল, তখন তো তোমার আর এটা খেলবে না, তখন তো আমরা কি করবো, এটা। আর 2টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করো, তখন আমাদের ইয়েস নো, হয় এটা বড় হবে নয় এটা বড় হবে। 2টি সংখ্যার যোগফল সরাসরি আমি 2টি সংখ্যা দিয়ে দিলাম, তার যোগফল হয়ে গেল।
তখন আমাদের এই ধরনের সেটআপ আর এই ধরনের সেটআপটা পার্থক্য যদি তুমি বুঝতে পারো, তাহলে খুব ইজিতে যে কোনো ধরনের প্রোগ্রাম আসলে তুমি সেটা তোমার ফ্লো চার্টটা খুব ইজিতে আইডেন্টিফাই করে নিতে পারবা। তারপর আমরা যেটাতে প্রোগ্রামটা আসবো, আমি কেন তিনটাকে সেট আপ করলাম। তারপর দেখো এটা হচ্ছে লুপ। লুপ সাধারণত ফর লুপ, হোয়াইল লুপ আর এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এই তিনটা লুপ পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, এই ধরনের কিছু সিরিজ আসে, কিছু সংখ্যা আসে, ঠিক আছে, তাদেরকে যোগ অথবা 2 অথবা 201, 202, 203, ঠিক আছে, এই ধরনের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে সাধারণত করা হয়। তখন আমরা যে ফ্লো চার্টটা ব্যবহার করব, তখন আমাকে এই দুইটা ফ্লো চার্ট ব্যবহার করলে চলবে না। তখন আমরা যখন সিরিজগুলো দেখব, তখন আমাকে এই জায়গাতে হিট করবে। তখন তোমার এগুলো নিয়ে টেনশন করার দরকারই নেই। তখন তুমি যদি সিরিজ থেকে এখান থেকে প্রায় সময় একটা প্রোগ্রামিং আসে, এখান থেকে মাস্ট এই প্রোগ্রামটা, তো আমি মনে করি যে তোমার এখান থেকে অর্থাৎ দুইটা প্রোগ্রামিং আসে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে দুজনকে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। অথবা এখানে একটা থাকে ফর লুপ থাকে, এটাকে বলে হোয়াইল লুপ করা, ডু হোয়াইল করা। এগুলো আমরা খুব ইজিতে দেখাবো কতটা সহজে করা যায় সেটা, ঠিক আছে। এখন আসো আমাদের মেন ফোকাসটা হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ফ্লো চার্ট করতে হবে। দেখো আমরা যে একটা সিরিজ দেখি, তাহলে স্টার্ট করলাম, তারপর রিড এন অথবা তুমি ইনপুট এন বা তুমি যে তোমার মতন করে দিতে পারো। তারপর সাম ইকুয়াল টু 0, যেহেতু আমার প্রথম থেকে করতে হবে একটা সংখ্যা যোগ করার জন্য, তখন আমরা 0 নিয়ে নিয়েছি। তারপর আই মানে হচ্ছে প্রথম সংখ্যা, মানে হচ্ছে প্রথম সংখ্যা। তোমার ফর লুপ থাকলে সবচেয়ে ভালো ইজিতে বুঝে দেওয়ার জন্য। তাই মানে হচ্ছে কি প্রথম সংখ্যা, তাই এর আর এন মানে হচ্ছে লাস্টের সংখ্যাটাকে বলা হচ্ছে একদম লাস্ট, অনির্দিষ্ট যেটা সংখ্যাটা থাকে। তাহলে মানে হচ্ছে প্রথমটা, তাহলে এর ভ্যালুটা নেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে ইফ শব্দটা তুমি চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। তাহলে লেস দেন ইকুয়াল টু যদি এন হয়, অর্থাৎ এর ভ্যালুটা যদি এন এর চাইতে ছোটো হয়, তাহলে প্রোগ্রামটা ইএস হইতে গেলে তখন কী করে ইনক্রিমেন্টটা কত করে হচ্ছে, আমার 3 করে হচ্ছে। অর্থাৎ এর সাথে সবসময় 3, একবার 3 যোগ হয়েছে, দ্বিতীয়বার 3 যোগ হবে, তৃতীয়বার 3 যোগ হবে, এই ধরনের ইনক্রিমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে যে স্টেটমেন্টটা আছে, ঠিক আছে, এখানে হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, ঠিক আছে। প্রত্যেকটা সামের সাথে একবার করে আই যোগ হলো, আবার ইনক্রিমেন্ট হয়ে আবার 3 যোগ করে আবার আইকে যোগ করা হলো, এভাবে সে করতে থাকবে। এখন ধরো এন এর মানে হচ্ছে কি, আমি দিলাম এন এর একটা মান দিয়ে দিলাম 100, তাহলে 100 পর্যন্ত যাবে। যখন 100-এর বেশি হয়ে যাবে, তার মানে কি তখন সেটা আইটা আর কি করবে না, কাজ করবে না, তখন সেটা নো হয়ে প্রিন্ট সামটা দিয়ে তখন প্রোগ্রামটা কি হয়ে যাবে, স্টার্ট হবে। তার মানে আয়ের চাইতে যতক্ষণ পর্যন্ত সে 100-এর চাইতে আইটা ততক্ষণ পর্যন্ত ছোট থাকবে, ঠিক আছে, অথবা সমান থাকবে। যদি অর্থাৎ 99 পর্যন্ত যেতে পারে, আবার 100 পর্যন্ত যেতে পারবে আয়ের চাইতে। কিন্তু যখন 101 হয়ে যাবে, তখন প্রোগ্রামটা কি হবে না, আর কাজ করবে না, ঠিক আছে। অর্থাৎ আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 100-এর চাইতে ছোটো থাকবে, 100-র চাইতে যদি এন এর ভ্যালু 100 দিই, 100-র চেয়ে ছোটো থাকে, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা কাজ করবে। এখন অ্যাকচুয়ালি আমাদের যারা নতুন বিগিনার, তাদের কাছে অনেক কিছু হজবরল লাগবে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করা হয়েছে আমাদের যারা পরীক্ষার্থী তাদের জন্য। আমরা কতটা ইজিতে, মানে তাড়াতাড়ি একটা মাথায় আমরা সেট আপ করে নিতে পারি, এই ধরনের একটা প্রোগ্রাম খুব সহজে খুব ইজিতে দিতে পারি। সবসময় মনে রাখবা, আমি ফার্স্টে থেকে আবার বলছি, যদি কোনো কন্ডিশন না, কোনো যদি তোমার সিরিজ থাকে, এই ধরনের কোনো সংখ্যা সিরিজ থাকে, তখন তোমাকে এই ধরনের সেট আপে নিতে হবে। আর যদি কোনো ধরনের কন্ডিশন থাকে, ইফ অথবা এলস, ঠিক আছে, অথবা লিফ ইয়ার, এটা হতে পারে না হতে পারে, তখন আমরা এই ধরনের স্টেটমেন্টগুলো নিয়ে খেলবো। আর যদি তোমার দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম আছে যে এই যোগ বিয়োগ গুণফল, বা একজন লোকের 3টে সন্তান ছিল, তাদের মধ্যে এ বি সি কে টাকাগুলো ভাগ করে দেওয়া হলো সমানভাবে ভাগ, তার মানে একটা গড় করা হচ্ছে, তখন আমাকে এগুলো তো দরকার নেই, তখন আমাকে এই ধরনের সেট আপগুলো নিতে হবে। তাহলে তোমাকে এগুলো বুঝতে হবে। এখন যদি তোমাকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো দেখো, এখানে যদি অনেক ধরনের প্রোগ্রাম আমরা ব্যবহার করি, এখানে কোনো অনেক ধরনের সিরিজ আছে, তাই না। এই সিরিজগুলো যদি করতে হয়, তখন আমরা কোন ফ্লো চার্টটা ব্যবহার করব, তখন আমরা সাধারণত এই ফ্লো চার্টটা আমরা কি করব, তখন এই ধরনের ফ্লো চার্টটা তখন আমরা কি করব, ব্যবহার করব। তাহলে যে ধরনের সিরিজ আছে, তোমরা বই থেকে যখন দেখবা আরও বিস্তারিত জানবা, ঠিক আছে। তো অর্থাৎ তুমি এই 3টা ফ্লো চার্ট যদি বুঝতে পারো,
3টা ফ্লো চার্টকে যদি একটু খাতায় করে নোট করতে পারো, আমি মনে করি যে কি তোমার যে ধরনের এটা ফ্লো চার্ট আসুক না কেন তুমি সেটা খুব অনায়াসে দিতে পারবে, বুঝতে পারবে। দেখো আমাদের পরীক্ষা অনেক ধরনের ফ্লো চার্ট আসে, তুমি মানে হজবল হয়ে যাবে এতগুলো ফ্লো চার্ট করার পরও তোমাকে ও আচ্ছা এটা কী ধরনের ফ্লো চার্ট হবে, মানে এই ধরনের একটা কনফিউশন থেকে যায়। সো দ্যাট আশা করি তোমার এই ধরনের আর কনফিউশন থাকবে না। তুমি দেখবা এখানে যারা একদম বিগিনার তাদের জন্য ভালো কি তারা অনেক কিছু কিন্তু তাদের আয়ত্তে চলে আসবে, যে ও হ্যাঁ যখন ক্লাসে তারা করবে হ্যাঁ এটা হতে পারে। আর তোমরা যারা একদম পরীক্ষার্থী তাদের জন্য আরও ভালো, তারা অনেক কিছু বুঝে গেছো, তাদেরকে এই ক্লাসটা ক্যাচ করতে তাদের জন্য সবচেয়ে সুবিধা। তো সো দ্যাট আমরা এই 3টা ফ্লো চার্ট জানলে আশা করি আমাদের এসএসসি বইতে যত ধরনের ফ্লো চার্ট থাকে 3টার বাইরে কোনো ফ্লো চার্ট না, আমরা জাস্ট ভিতরে একটু 2-1টা বিষয় পরিবর্তন করে দিলে আমার প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। আর ফ্লো চার্টের বিষয়টা কি তোমার হয়তোবা একটা অ্যালগোরিদম দেওয়াই থাকে, তাই না? হয়তোবা একটা অ্যালগোরিদম দেওয়া থাকে, তখন তোমাকে সেখান থেকে সেটআপটা বসায় দেওয়া যায়, অথবা একটা সি প্রোগ্রামে থাকে সেখান থেকে তুমি কি করতে পারো দিতে পারো। আর 2-1টা ক্ষেত্রে আছে যেগুলো একটু মনে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু আমরা করব পড়াশোনা করব তখন আরও বেশি জানতো। মূল কথা হলো আমার একটা কথায়, তোমার যদি এই 3টা সেটআপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধরনের আমরা প্রোগ্রাম খুব অনায়াসে ইজিতে আমরা কি করতে পারবো, করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে আমাদের এইটুকু ছিল। তো সবার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।